দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরদোলা। আজ সারাদিনই মিডিয়াগুলোতে আসলে আলোচনার বিষয় ডাকসু নির্বাচন এবং আমরাও সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব এবং সেখানকার সবশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের স্টুডিওতে অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। আছেন জনাব জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আজ সময় করে আসার জন্য। আমি যদি একটু প্রথমেই আমাদের সহকর্মী সাদ বিন শফিক, তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন, সেখানে একটু যাব। সাদ, 4টা থেকে আসলে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, তারপরে থেকেই সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, যেহেতু আমি মিডিয়াতে চাকরি করি, অনেকের ধারণা যে আমি হয়তো জানবো 7.5 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আসলে ফলাফল কেন ঘোষণা করা হচ্ছে না, কেন এত সময় লাগছে, সেটি যদি একটু ব্যাখ্যা করেন আমাদের। দোলাই, প্রশ্নটা আপনার যতটা অফিসের স্টুডিও থেকে ঠিক ভোট কেন্দ্রের সামনে থেকে একই প্রশ্ন কিন্তু আমাদেরও। 4টার সময় শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি আনুষ্ঠানিকতা শুরু করতেই কিন্তু তারা 2 থেকে 3 ঘন্টা সময় নিয়েছে, অর্থাৎ ফলাফল গণার যে আনুষ্ঠানিকতা সেটি। এর মধ্যে আমি যেই কেন্দ্রতে আছি, শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে জহুরুল হক হল, জগন্নাথ হল এবং SM হল, এই 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং এখানে প্রায় 3টি মিলে 83, 84, 85% ভোট কিন্তু কাস্ট হয়েছে। সব মিলিয়ে 7টার পর কিন্তু গণার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগের একটি আপনাকে আপডেট দেই। আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম। এখানে পেছনে যে LED আছে, LEDতে ভেতরকার যে কর্মযজ্ঞ সেটা দেখানো হচ্ছে। ভেতর থেকে এই গণনার কাজে জড়িত একজন শিক্ষক এখন থেকে মিনিট 10 আগে এসেছিলেন। তিনি বলেছেন যে 2টি হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে এবং 3য় হলটি অর্থাৎ জগন্নাথ হলের ভোট গণনা অর্ধেক শেষ। এখানে সময় কেন এত বেশি লাগছে, এর জবাবে তিনি বলেছেন যে আসলে 41টি ভোট কিন্তু এক একটা ব্যালটে, অর্থাৎ 6টি ব্যালট পেপার, 5টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য এবং হল সংসদের জন্য একটি। এই 6টিতে 28 এবং 13 মোট 31টি জায়গায় তাকে ভোট দেওয়া লাগছে। এই পুরো গণনা প্রক্রিয়াটা কিন্তু করতে অনেকটা সময় লাগছে। যে তারা প্রথমে আসলে মিলিয়ে দেখেছে যে যারা যারা ব্যালট পাওয়া গিয়েছে উপস্থিতির সাথে মিলিয়ে দেখেছে যে তারা ঠিক আছে কিনা ব্যালট সংখ্যা, এবং তারপর আসলে তারা গণনাতে মনোনিবেশ করেছে। আরও 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে এমনটি কিন্তু আমাদের জানিয়েছে। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাকে যেমন অনেকে ফোন দিচ্ছে, আমরা যারা কাজ করছি তাদেরকেও কিন্তু অনেক পরিচিতজন ফোন দিচ্ছে। সবাই আগ্রহ ভরে জিজ্ঞাসা করছে আসলে ফলাফলের আপডেটটা কি। এটা আমার ধারণা আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সব মিলিয়ে সময় লাগতে পারে। সাদ, অনেক ধরনের খবর, অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে। কোনটা যে আসলে গুজব, কোনটা যে আসলে অথেন্টিক খবর, সেটিও আমরা আসলে স্টুডিও থেকে খুব বেশি বুঝতে পারছি না। কিন্তু অনেকে বলছেন, যেমন প্রার্থীদের মধ্যে অনেকে অভিযোগ করছেন যে প্ল্যান্ড ইঞ্জিনিয়ারিং চলছে। আমি যদি আপনাকে একটু বলি, যেমন বামপন্থীদের যে প্রতিরোধ পর্ষদ, সেখানকার যে GS প্রার্থী মেঘ মল্লার বসু, তিনি বলেছেন যে ভোটের নামে প্ল্যান্ড ইঞ্জিনিয়ারিং চলছে, সব খবর পাচ্ছি। অবশ্য তার এই স্টেটাসে আমি সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য আমি পড়িনি, তিনিও দেননি খুব সম্ভবত। এছাড়া আমি দেখছি যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলের VP প্রার্থী, তিনিও বলেছেন যে পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না, গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা হরণের চেষ্টা চলছে। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের VP প্রার্থী আব্দুল কাদের, তিনি অভিযোগ করেছেন যে সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করছেন, ছাত্রদল বাইরে থেকে করছে। আপনারা তো সেখানে আছেন, আপনারা কি কোনো এরকম ধরনের কোনো কংক্রিট কোনো প্রমাণ পেয়েছেন যে সেখানে কোনো ধরনের মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং চলছে, যেটির গুজব আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি, বা অনেক প্রার্থীরা যে অভিযোগটা করছেন? কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে দোলা, যেটি বলছিলাম, আজকে কিন্তু মোট 8টা কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। 8টা কেন্দ্রের মধ্যে আমি যেই কেন্দ্রে আজকে সারাদিন ভোট ছিলাম সেখানে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে সকালে ছাত্রদলের একজন প্রার্থী যখন ভেতরে প্রবেশ করে, এটা নিয়ে কিন্তু এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছিল, সে কি এখানে আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা। পরবর্তীতে যারা নির্বাচনী কাজের সাথে জড়িত তারা জানিয়েছেন যদি কোনো প্রচারণার কাজে তিনি অংশ না নেন, যেহেতু তিনি প্রার্থী সেহেতু তিনি ভেতরে যাতায়াত করতে পারবেন, সেটা আসলে আচরণবিধি লঙ্ঘন হয় না। এর পাশাপাশি অভিযোগ ছিল অনেকে প্রচারণা চালাচ্ছেন, যেই ভোটার কার্ড দেওয়ার নামে তারা প্রচারণা চালাচ্ছেন, যেটিও কিন্তু সুস্পষ্টভাবে লঙ্ঘন। এই পাল্টা অভিযোগগুলো কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে এসেছে এবং মূলত TSC, কার্জন হল,
উদয়ন স্কুল যে কেন্দ্রগুলো ছিল এইসব কেন্দ্র থেকে কিন্তু ঘুরে ফিরে এই অভিযোগগুলো বারে এসেছে। সব মিলিয়ে পুরো বিষয়টা আসলে সত্য সব তাও বলার সুযোগ নেই, সব যে মিথ্যে তাও বলার সুযোগ নেই। আসলে পুরোটা যত সময় গড়াবে, অভিযোগের বিষয়টা এখানে তো আমাদের এখানে সবসময় হয়ে থাকে, এটা আমাদের একটা রাজনৈতিক কালচার এক ধরনের, যে একটা পর্যায়ে অভিযোগ করে, অভিযোগের আসলে সত্যতা কিছু ক্ষেত্রে থাকে কিছু ক্ষেত্রে থাকে না। তবে বিষয়টা অবশ্যই তদন্তের দাবি রাখে এবং যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তারা নিশ্চয়ই সেই বিষয়টা সুরাহা করবেন, এটা আমরা আশা করতেই পারি। জি শামীমা, আপনি সিনেট ভবনে আছেন এবং সিনেট ভবন থেকে যেহেতু ফলাফল দেয়া হবে এবং সাদ আমাদেরকে বলছিলেন যে আরো 2-3 ঘন্টা লেগে যাবে ফলাফল দিতে, তা সেক্ষেত্রে আসলে আপনার কাছেও একই প্রশ্ন যে এত সময় কেন লাগছে, সেটির যদি কোনো ব্যাখ্যা আমাদেরকে সংক্ষেপে দেন। আব্দুল্লাহ, আমি আগেও বলছিলাম যে এই যে ব্যালটের সংখ্যা কিন্তু কম না। আপনি জানবেন যে কেন্দ্রীয় সংসদ যেটি আছে অর্থাৎ ডাকসু, সেখানে কিন্তু 5 পাতার ব্যালট দেওয়া হয়েছে এবং হল সংসদের জন্য আরও 1 পাতা, এবং যারা ব্রেল পদ্ধতিতে দিয়েছেন তাদের জন্য কিন্তু ব্যালটের পাতার সংখ্যা আরও বেশি, অর্থাৎ তাদের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য 30 পাতা এবং হল সংসদে আরও 1 পাতা। তো সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে এই যে এতগুলো ব্যালট, সেগুলো কিন্তু আলাদা আলাদা করতে হচ্ছে, যে প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা সবগুলো আলাদা করে, সব প্রথম পাতা একসাথে দেয়া হচ্ছে, সব দ্বিতীয় পাতা একসাথে দেয়া হবে, সব তৃতীয় পাতা একসাথে দেয়া হবে। এই যে ধাপে ধাপে করাটা এবং এক করাটা, সেটির জন্য যে সর্টিং করতে হচ্ছে, সেটির জন্য কিন্তু একটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আর তারপরে যখন এই যে আলাদা আলাদা করে ঠিক করা হচ্ছে, পাতাগুলোকে আলাদা করা হচ্ছে, তারপরে কিন্তু এগুলোকে মেশিনে দেওয়া হবে। মেশিনে দেওয়ার পরে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে এবং এক একটি মেশিনের যে ধারণ ক্ষমতা আছে, 14টি মেশিন আনা হয়েছে এবং সেগুলোর এক একটির ধারণ ক্ষমতা কোনোটি একসাথে 7,000 গুণে ফেলতে পারবে, কোনোটি একসাথে 8,000 গুণে ফেলতে পারবে। তো এই যে বিষয়টা সব মিলে কিন্তু আসলে একটা দীর্ঘসূত্রিতার বিষয়, দীর্ঘ সময়ের বিষয়, সেই জন্যই কিন্তু এই সময়টা লাগছে। এটি কিন্তু বারবার করে যখন নির্বাচন কমিশন কথা বলেছে তখনই কিন্তু আমাদেরকে এটি জানিয়েছে, মানে বিগত দিনগুলোতে যতবার তারা কথা বলেছে আমাদেরকে এটি তারা জানিয়েছেন যে এই সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে এবং সেজন্য আগে থেকেই সবাইকে ধৈর্য ধরার জন্য তারা বলেছিলেন এবং একই সঙ্গে তারা গুজবে কান দিতে না করেছিলেন। এবং আজকে ঠিকই কিন্তু সবগুলো সোশ্যাল সাইটে আপনি দেখবেন যে সেখানে নানাবিধ ফলাফল দেখা যাচ্ছে, মানুষজন প্রেডিকশন করছেন এবং সেটা এমনভাবে তুলে ধরছেন যেন সেটাই আসলে সত্যিকারের ফলাফল। আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ফলাফল পাওয়া যায়নি। সবাইকে আসলে ধৈর্য ধরে অপেক্ষার জন্য যেমন নির্বাচন কমিশন বলেছে, এবং সেভাবে কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে ভোটার আছেন, প্রার্থী আছেন, সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং সিনেট ভবনে ভোটার এবং সমর্থক বা প্রার্থীরা এখানে অনেকেই এসে ইতিমধ্যে বসে আছেন এবং তারা উল্লাস করছেন এবং তাদের সেই বিজয় হোক বা পরাজয় হোক সেই অপেক্ষায় কিন্তু তারা এখনো আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একজন অভিযোগ করেছেন যে সিল মারা অবস্থায় ব্যালট পেপার পেয়েছেন, সেইটা বিষয়ে কিছু জানেন? শামীমা, একটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে সিল মারা অবস্থায় যে ব্যালট পেপার ছিল এবং সিলটি একটি নির্দিষ্ট দলের ভিপি এবং জিএস প্রার্থীর পক্ষে সিল মারা ছিল, সেখানে সেই বিষয়ে জনাব আলতাফ জানতে চাই। দোলা, এই বিষয়টি নিয়ে আমরা দুপুরবেলায় কিন্তু ঘটনার পরপর নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম। সেখানে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে প্রথম এটা তার দেয়া ব্যাখ্যা যে প্রথমে একজন ভোটারকে 2টো ব্যালট পেপার দেওয়া হয়েছে ভুল করে এবং ওই ভোটার সেই 2টো ব্যালটের 2টোই পূরণ করেছেন এবং পরে এসে একটি ব্যালট বক্সে ফেলেছেন, আরেকটি ব্যালট তিনি ওখানকার যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তার কাছে জমা দিয়েছেন এবং ওই নির্বাচনী কর্মকর্তা পরে ভুল করে সেই ব্যালট আরেকজন ভোটারকে দিয়েছেন এবং তখন সেই ভোটার দেখেছে যে সেই ব্যালটটি পূরণ করা ছিল। এটা তাদের দেয়া ব্যাখ্যা নির্বাচন কমিশনের এবং আমরা সেটাই জানি। এবং তারপরে দেখা গেছে যে সেই নির্বাচনী কর্মকর্তাকে কিন্তু যখন এটি নিয়ে প্রশ্ন উঠেছে তখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই নির্বাচনী দায়িত্ব থেকে। জি শামীমা, ধন্যবাদ আপনাকে। আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আসলে শামীমাকে আমরা ছেড়ে দিতে পারি। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন ওনারা যে আরও
2-3 ঘন্টা সময় লেগে যেতে পারে ভোট ফলাফল আসতে আসতে। জনাব আলতাফ পারভেজ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারের ডাকসু নির্বাচন নিয়ে এত বেশি আলোচনা কেন? অনেকেই বলছেন যে এবারের ডাকসু নির্বাচন নিয়ে যতটা আলোচনা অন্য কোনো বারের ডাকসু নির্বাচন নিয়ে ততটা আলোচনা হয়নি। এর আগে খুব বেশি আমি দেখিনি, আমার সাংবাদিকতা জীবন শুরু করার পরে আসলে আমি শুধু 2019-এরটাই পেয়েছিলাম। তো এবারের নির্বাচন কি কোনোভাবে আলাদা আপনার কাছে মনে হচ্ছে? কেন সবার এত আগ্রহ? অনেক আগে থেকেই ডাকসু নির্বাচনকে গণ্য করা হয় আমাদের জাতীয় নির্বাচনের পরের গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং যখন আগে হতো ডাকসু নির্বাচন নিয়মিত, তখনও এটা যথেষ্ট গুরুত্ব পেত। এবং এখন যেহেতু এবার একটা গণ-অভ্যুত্থানের পর সবাই ধরে নিয়েছে এটা একটা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সেই জন্য এবার আগ্রহ, অংশগ্রহণ, মনোযোগ সবই বেশি ছিল এবং মোটেই অস্বাভাবিক ছিল না আসলে। এবং এই প্রশ্নটা উঠেছে মিডিয়ার ব্যাপক কভারেজের কারণে, কিন্তু এই কভারেজটাও অস্বাভাবিক না, কারণ সারা দেশের মানুষের খুব আগ্রহ ছিল এটা। কিন্তু সমস্যা যেটা হয়েছে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় মানে কোনো ধরনের নজরদারি না থাকার কারণে আমাদের দেশে সেখানে অনেক গুজব, অনেক মন গড়া প্রতিবেদন এবং এই যে সন্ধ্যা থেকে মন গড়া ফলাফলও দেওয়া হচ্ছে, এইটা একটা সমস্যা তৈরি করেছে আর কি। সেই জন্য মনে হচ্ছে যে এই মনোযোগটা, মিডিয়ার এই বাড়তি আগ্রহটা একটা সমস্যা আকারে হাজির হয়েছে। কিন্তু ডাকসু নির্বাচন অতীতেও যথেষ্ট মনোযোগ পেয়েছে। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে এক ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ যেটি স্পষ্ট করেই ছাত্রদল তুলেছে ভিসির বিরুদ্ধে, এবং এছাড়া ছাত্রদল ছাড়াও আমি দেখছি যে শিবির ছাড়া অন্য প্রায় সবগুলো পক্ষই দেখা যাচ্ছে তারা বলছেন যে শিবিরের পক্ষে এক ধরনের পক্ষপাতিত্ব করছে প্রশাসন। সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে নির্বাচনের পর হয়ে যাওয়ার ভোট গ্রহণের পর কারচুপির অভিযোগটা উঠেছে এবং একাধিক প্রার্থী করেছেন এবং তারা এত জোরের সাথে বলেছেন যেটা আসলে তদন্ত দাবি করে প্রকৃতই। এবং এই ধরনের একটি নির্বাচন যেখানে সারা দেশের মানুষ তাকিয়ে আছে, সেখানে যে কোনো ধরনের বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে কারচুপির অভিযোগ উঠলে সেটা প্রশাসনকে একদম নিখুঁতভাবে পূর্ণাঙ্গ তদন্ত করে অবশ্যই সন্দেহ দূর করতে হবে, এতে কোনো মানে ব্যত্যয় হওয়া যাবে না। কিন্তু এমনি ভোট গ্রহণকালে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্য সাধারণ একটা নজির স্থাপন করেছে আমি বলবো ডেমোক্রেসি চর্চার, এবং তারা যে উপযুক্ত গণতন্ত্র চর্চার জন্য সেটা তারা দেখিয়েছে, উৎসবে পরিণত করেছে তারা ভোট দেওয়া এবং আগের প্রচার ক্যাম্পেইনের সময়টাকেও। এবং যেই সব অজুহাতে ডাকসু নির্বাচন এতদিন বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছে, যে ছাত্ররা মারামারি করে, ছাত্ররা দাঙ্গা হাঙ্গামা হবে ইলেকশনের সময়, রক্তপাত হবে, তার কিছুই হয়নি, প্রচারকালেও হয়নি, ইলেকশনের দিনও হয়নি। এইটা আমি বলবো সেই অজুহাতগুলো যে মিথ্যা, শিক্ষার্থীরা এটা প্রমাণ করলো। সেই দিক থেকে এটা একটা অসাধারণ ঘটনা এবং এটা দেশের অন্য অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এরকম একই ধাঁচের নির্বাচনের পথ সুগম করবে বলে আমার ধারণা। জনাব জুনায়েদ স্যারকে আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে জনাব আলতাফ পারভেজ বলছিলেন যে এবার অনেকেই ধরে নিয়েছিলেন যে সংঘর্ষ হবে বা মারামারি হবে, এই ধরনের বিভিন্ন, আমরা বিকালবেলাও শুনছিলাম যে সেটি হতে পারে, কিন্তু সেরকম কিছু হয়নি, যেটি একটি অভূতপূর্ব ঘটনা। অনেকে বলছিলেন যে ডাকসু নির্বাচন সরকারের জাতীয় নির্বাচনের আগে এক ধরনের রিহার্সালে সরকার কেমন করলো আপনার মনে হয়? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মানে প্রত্যাশা ছিল যে হ্যাঁ, সরকারের তো সরাসরি অংশগ্রহণ নাই, এটা তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপরও সরকার নিশ্চয়ই পরোক্ষভাবে সহযোগিতায় আছে এবং প্রশাসন, বিশেষত বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য এটা একটা পরীক্ষা। এবং আসলে নির্বাচনের সক্ষমতা আমাদের এখানে কিভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে তৈরি হয়েছে সেটার দিক থেকেও এটা নিশ্চয়ই একটা, সবাই এটার দিকে নজর রাখছিলেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যে কথাটা একটু আগে জনাব আলতাফ পারভেজ বললেন, প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আগে উঠেছে যে তাদের পক্ষপাত কিংবা নিরপেক্ষভাবে তারা ঠিক চালাচ্ছেন না। এবং গত 13 মাস ধরে অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলের সমান একটা সমতল পেয়েছেন এইরকমটা বলা যাবে না। কারো কারো ক্ষেত্রে রাজনৈতিকভাবে বলা চলে যে তুলনামূলক সুবিধাজনক অবস্থা ছিল। সাধারণ ছাত্রের নামে, যেমন ধরেন সাধারণ ছাত্রের নামে অনেকেই যে প্রশ্নগুলো তুলেছিল হলে হলে রাজনীতি বন্ধ করার প্রশ্নে, এখন এটা একটা অভিজ্ঞতা থেকে সাধারণ ছাত্রদের দিক থেকে আসে
যেভাবে গণরুম গেস্ট রুমে অত্যাচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন, বুয়েটে আবরার ফাহাদের কথা আমরা জানি। ফলে সব মিলিয়ে অনেক উদাহরণ দেওয়া যাবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে ছাত্র রাজনীতির মানে হচ্ছে এইগুলো তাদের সামনে ভেসে ওঠে। সে কারণে একটা ছাত্র রাজনীতির বিরুদ্ধেই তাদের সমস্ত ক্ষোভ একটা গিয়ে পড়ে, নিজেদের নিরাপত্তার প্রশ্নটা আসে। কিন্তু দেখা গেছে যে সাধারণ ছাত্রদের মধ্যেই একটা দলের ছাত্ররা কাজ করছে। যেমন আমি ইসলামী ছাত্র শিবিরের কথা বলতে পারি, যে তারা ঠিকই তাদের হলে কাজ করছে, বিশ্ববিদ্যালয়ে কাজ করছে, কিন্তু আবার সাধারণ ছাত্রদের ব্যানারে দেখা যাচ্ছে যে এই যে রাজনীতি বিরোধিতার একটা জায়গা তৈরি হচ্ছে। ফলে রাজনীতির যে চর্চা সংগঠন আকারে একটা তো হচ্ছে ধরেন ছাত্র শিবিরের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, যে দীর্ঘদিন যেভাবে তাদের উপরে একটা দমন পীড়ন কিংবা একটা নিষেধাজ্ঞার মতো ছিল, যার ফলে তাদের একটা গুপ্তভাবে কিংবা অপ্রকাশ্যে গোপনে কাজ করার একটা অভিজ্ঞতা এবং একটা নেটওয়ার্ক তাদের তৈরি হয়েছে। সেইটা কিন্তু পুরো বহাল আছে। কিন্তু যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের তো আপনি যদি নিষেধাজ্ঞা দেন, হঠাৎ করে তাদের পক্ষে এরকম একটা গোপন নেটওয়ার্ক তৈরি করা কঠিন। ফলে এই অসমতার জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল। ফলে সাধারণ ছাত্রের নামে যেটা বিরোধিতা হচ্ছে, সেই বিরোধিতায় একটা প্রকাশ্য সংগঠন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, অপ্রকাশ্যে কাজ করতে অভ্যস্ত সংগঠনরা মানে সেইটার অত রকম মানে মুখোমুখি হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য যেভাবে আরও একটা গণতান্ত্রিক এবং একটা ধরেন সমতল সৃষ্টির জায়গাটা তৈরি দরকার ছিল, অনেক ক্ষেত্রেই অনেক ছাত্র সংগঠনের অভিযোগ উঠেছিল। আমরা যেটা আজকে এসে দেখলাম সেটা হচ্ছে যে সেই অভিযোগটা আবারও মানে এমনকি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং বলেন কিংবা নানাভাবে অনিয়ম হচ্ছে বলে নানান অভিযোগ উঠেছে। মানে কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রার্থী, যেমন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী যেমন সাদিক কায়েম, তিনি হয়তো গণনার রুমে ঢুকে পড়েছেন। সেইটা কতটা মানে অথেন্টিক নিউজ সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে এসছে। তো এখন ওইটা কিন্তু লঙ্ঘন আচরণবিধি, প্রার্থী ঠিক গণনার রুমে ঢোকার কথা না। কিন্তু ধরেন ছাত্রদলের প্রার্থী মানে যখন সকালবেলা ভোট কেন্দ্রে ঢুকেছেন, ভোট কেন্দ্রে কিন্তু প্রার্থী যেতে পারে না। আমরা যারা ন্যাশনাল ইলেকশন করেছি আমরা দেখেছি ভোট কেন্দ্রে প্রার্থীর যাওয়ার এখতিয়ার আছে। তো সেইটা কিন্তু আবার প্রথম দিকে অনেক ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে। ফলে সব দিক থেকেই একটা ইয়ের জায়গা আছে। অনিয়ম যদি হয়ে থাকে, আমি আবার বলছি যে যেহেতু সব কিছু হচ্ছে অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে খুব বিশ্বাসযোগ্য তদন্ত করা, যাতে করে যে কথাটা আলতাফ ভাইও বললেন যে বিশ্বাসযোগ্য তদন্ত করা, কারণ আমরা আস্থা স্থাপন করতে চাই। ফলাফল যদি শিক্ষার্থীদের ভোটেই হয়, যেই জয়ী হোক, সেটা মেনে নেওয়ার জায়গাটাই কিন্তু গণতান্ত্রিক চর্চা। কি কারণে কে জয়ী হলো সেটা একটা বিচার বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু ফলাফল মেনে নেওয়ার জায়গাটাতে সংস্কৃতিতে আমাদের যাওয়া দরকার। এবং সেইটা যেতে হলে যে জিনিসটা সমস্যার জায়গা তৈরি হয়, সেই নির্বাচন যারা আয়োজন করেন তাদের উপর যদি আস্থা থাকে, সত্যি সত্যি যদি ভোটে কোনো অনিয়ম না হয়, তাহলে কিন্তু ফলাফল মেনে নেওয়ার জায়গাটাও অনেক বেশি তৈরি হবে। কিন্তু যেহেতু নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আস্থা থাকে না, সেটা জাতীয় থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই, তার ফলে হয় কি যে মানে আসলেই আমি ভোটে হারলাম না জিতলাম এটার কোনো খবর মানে এটার প্রকৃত চিত্রটা পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা আমরা নতুন করে কায়েম করতে চাচ্ছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি, সেইটার একটা বড় বৈশিষ্ট্য হবে যে আমরা ভোটের উপর আস্থা রাখতে পারছি। ভোট জনগণ দিচ্ছেন কিংবা শিক্ষার্থীরা দিচ্ছেন, এবং সেই ভোট যথার্থভাবে গণনা হচ্ছে, সেই গণনার ভিত্তিতে ফলাফল তৈরি হচ্ছে। এবং এইটা যদি আস্থা থাকে তাহলে অবশ্যই ফলাফল মেনে নেওয়ার একটা ক্ষেত্র তৈরি হবে এবং আমাদের সাংস্কৃতিক পরিবর্তন সেই জায়গা থেকে বলবো যে ধরেন প্রশাসনের এই দিকটি খুব গুরুত্বপূর্ণ, যে তারা একটা বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সবগুলো অভিযোগের নিরসন করতে পারবেন এবং তার মধ্য দিয়ে যথাযথ ফলাফল দেবেন। লাস্ট একটা বাক্য বলি, ধরুন দেরি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডেবল যে কতগুলো হয়তো টেকনিক্যাল ইয়ের ব্যাপারও আছে বাছাই করা, কিন্তু ডাকসু ইলেকশনের আগের বারের ফলাফলও এরকম হয়েছে, 12টা পর্যন্ত গিয়েছে, দুটো বেজেছিল না, একটার সময় মোটামুটি একটা ফলাফলের জায়গায় এসেছিল। আমরা যেটা চেয়েছিলাম যে ফলাফলটার একটা স্ক্রিন প্রেজেন্টেশন থাকবে আর কি, তাহলে আমরা দেখতে পেতাম যে ওনারা তো এলইডি স্ক্রিনে দেখাচ্ছেন,
এলইডি এখন স্ক্রিনে পর্যন্ত কিন্তু ওই দেখাচ্ছে রকম ফলাফল কিন্তু কেউ না না যেটা ওখানে যে গণনা করা হচ্ছে সেই গণনা কার্যক্রমটা হচ্ছে, সব বলছি যে এলইডি গণনার স্ক্রিনে কি কি দেখানো হচ্ছে। ফলাফল সামনে আসলো, আদৌ কোনো ফলাফল সামনে আসলো কিনা, সেই কথাগুলো ইনফরমেশনগুলো সবগুলো থাকলে যেটা হতো যে মানুষের মধ্যে সংশয় আশঙ্কা এই জায়গাগুলো দূর হতো, যে না আমরা এখনো পর্যন্ত ভোট কেন্দ্র ভোটার বাছাই করছি কিন্তু এখনো কোনো ভোট গণনা হয়নি, এই কথাটাও কিন্তু লেখা থাকতে পারে। একটা বিরতিতে এই যাচ্ছে, একটা স্পষ্টতা বিরতি খুব থেকে জরুরি, ফিরে কেননা এসে যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাই যে সেই অভিযোগগুলো কি খুব স্পষ্ট কিনা বা সেই অভিযোগগুলো কি এভিডেন্স বেসড কিনা, যে যেটি বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা তো বাইরের মানুষ, আমরা তো এভিডেন্স দিতে পারবো না। আমরা সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনাদের দেখছি। কাছে কি মনে হচ্ছে? আমাদের চাওয়া একটাই, বিশ্ববিদ্যালয়ে বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সবার সেই মধ্যে তদন্ত আস্থা তৈরি কি করুক। উপায় হতে পারে? কারণ প্রশাসনের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে যে তারাই পক্ষপাত দুষ্ট, তো তাহলে তারা কিভাবে তদন্ত করবেন এবং সে কিভাবে তদন্ত করলে সেটি বিশ্বাসযোগ্য হবে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চাই। তো সেটা বিরতিতে যেতে চাচ্ছি, বিরতিকে ফিরে এসে আবারও কথা হবে। জানাচ্ছি এখনো আমাদের সহকর্মীরা আছেন, তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে আবারও যুক্ত হব। আমাদের সঙ্গে আহমেদ সোহাগ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে, তিনি যুক্ত হয়েছেন। হিরণ খান আছেন টিএসসি থেকে। প্রথমে আহমেদ সোহাগ, আপনার কাছে যেতে চাচ্ছি, কারণ আমি জানছিলাম যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তাদের এজেন্ট অনাস্থা জানিয়ে বেরিয়ে গেছেন, এরকম একটি খবর আমরা শুনেছি। একটু যদি জানান আমাদেরকে বিস্তারিত। যে আমরা এই মাত্রই ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে সেই প্যানেলের এজেন্ট যারা এই কেন্দ্রে ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে অনাস্থা জ্ঞাপন করে এখান থেকে বের হয়ে গিয়েছেন। এজেন্টরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যে ভোট কাস্টিং এবং ব্যালট পেপারের যে পরিমাণ এই দুটোর মধ্যে তারা কোনো সমতা দেখেনি, বরঞ্চ একটা বৈষম্য দেখেছে। প্রায় 7টি ভোটের সংখ্যা তারা এরকম বলেছে যেখানে ব্যালট পেপারের সংখ্যা কম কিন্তু কাস্টিং ভোটের সংখ্যাটা বেশি, এরকম তারা দেখেছে। এছাড়াও তারা বলেছে এই একটি ব্যালট বক্সকে নির্বাচন কমিশনের যে সদস্য যারা এখানে ছিলেন তারা সেটাকে ফাঁকা বক্স হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই ব্যালট বক্সটার মধ্যেও প্রায় 17টি ব্যালট পাওয়া গিয়েছে এবং যেগুলো প্রায় সবগুলোই পূরণ করা। আবার পেছনে কিছুক্ষণ আগেই তারা এখানে ব্রিফ করেছিল এবং তারা তাদের যে মূল কথাগুলো আছে সেটা তারা জানিয়েছে। তারা আমাদেরকে এখানে জানিয়েছে যে আসলে এরকম একটি অবস্থার মধ্যে কিছুতেই সুষ্ঠু নির্বাচন তারা এখান থেকে প্রত্যাশা করছেন না, যার ফলে তারা ওখানে যে কেন্দ্র প্রধান আছেন তার কাছে জানিয়ে যে আমরা আসলে এই ভোট গণনার উপরে এবং আজকের এই নির্বাচনের উপরে কোনো আস্থা রাখতে পারছি না, যার ফলে তারা অনাস্থা জ্ঞাপন করে এখান থেকে বের হয়ে আসে। এর আগেও আমরা দেখেছি সেই বিকেল 4টা থেকে শুরু করে এখন পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে প্রায় 6 ঘন্টা হয়ে গিয়েছে, এই দীর্ঘ সময় ধরে আমরা দেখতেছি যে তারা ভোট গণনা করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার এবং কেন্দ্র প্রধান যে আছেন তিনি আমাদেরকে কোনো ধরনের আপডেট দেননি। বিশেষ করে এখানে 2টা হলের আলাদা করে হল সংসদে নির্বাচনের ভোটাররা ভোট দিয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় সংসদে ভোট দিয়েছেন, অর্থাৎ এই দুটো হলের ভোট কাস্ট যে কী পরিমাণ হয়েছে সেটা আলাদা করে আমাদেরকে জানায়নি এরকম। কিন্তু আমাদেরকে মোট ওভারঅল জানিয়েছেন যে পুরো হলে 67.1% ভোটার ভোট দিয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। বলা যায় যে আসলে কিছুটা তারা যে হলের এই কেন্দ্রে যারা আছেন প্রধান হিসেবে তিনি আসলে একটু বেশি কড়াকড়ি করার কারণে আসলে আমরা কিছু তথ্য পাচ্ছি না এবং তিনি আমাদেরকে সময়ক্ষণে বা কিছুক্ষণ পরপর যে তথ্যগুলো প্রদান করার কথা সেগুলো আসলে ওইভাবে প্রদান না করায় আমরা আসলে তথ্যগুলো দিতে পারছি না। আমরা তাদেরকে কয়েক দফা জানার চেষ্টা করেছিলাম যে আপনারা এই সময় পর্যন্ত কি পরিমাণ ভোট গুনেছেন এবং হলের ভোটগুলো গণা হয়েছে কিনা এবং হলে কি পরিমাণ আলাদা করে ভোট কাস্টিং হচ্ছে এগুলো। আহমেদ সোহাগ, আপনাদের তো আমরা যতদূর জানি যে এলইডি স্ক্রিনে আপনাদের সারাক্ষণ দেখতে পারার কথা কিভাবে ভোট গণনা চলছে এবং আপনাদেরকে আপডেট জানানোর কথা, মিডিয়ার উপস্থিতিতে পুরো বিষয়টি হওয়ার কথা, সেখানে কেন আপনাদেরকে আপডেটটা জানানো সম্ভব হচ্ছে না সেটি কি জানতে চেয়েছিলেন কিনা? এবং আপনার কেন্দ্রের যে সমস্যা, কেন্দ্রটি কি এটি কি শুধু আপনার কেন্দ্রেরই সমস্যা নাকি অন্য কোনো কেন্দ্র থেকে এই ধরনের কোনো খবর আপনি পেয়েছেন? বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রায় 11 মিনিট অচল থাকার পরে তারপরে এলইডি স্ক্রিনটি আবার সচল হয়েছে। মূলত এই 11 মিনিট যখন এলইডি স্ক্রিনটি ছিল কি বলা যায় না সচল ছিল না, তখন কিন্তু আমরা দেখেছি তারা ডেকে এখানে যে সমস্ত প্রার্থীদের আরও অতিরিক্ত এজেন্ট যারা আছেন তাদেরকে ভেতরে নিয়ে গিয়েছেন তারা। পাশাপাশি আরেকটা বিষয় আপনি এখানে জানতে চেয়েছেন যে আসলে তারা আমাদেরকে তথ্যটা কেন দিচ্ছেন না। আসলে এখানে তারা একদম পুরো যে রুমের মধ্যে তারা ভোট গণনা করছেন সেই রুমটি একদম পুরোপুরি তারা কিছুটা বলা যায় সিলগালা করে ওখানে শুধুমাত্র এজেন্ট এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডুজা যারা আছেন,
ঢাকা ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশনের যে সদস্য, সেই সদস্যদের থেকে 3 জনকে শুধু ভেতরে ঢোকার প্রবেশাধিকার দিয়েছে। এর বাইরে কিন্তু আর কোনো সংবাদ মাধ্যম কর্মীরাও সেখানে প্রবেশ করতে পারছে না, যার ফলে আসলে আমাদের আসলে এইদিকে ভেতরকার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো জানার সুযোগ হচ্ছে না। বলা যায় যে সেই সব বিকেল 4টা থেকে শুরু করে এ পর্যন্ত আমরা কয়েক দফা চেষ্টা করেছি, কিন্তু আমরা আসলে ভেতরগত তথ্যগুলো আমরা আসলে জানতে পারিনি। এর বাহিরে আমরা দেখেছি প্রায় 2 দফা ছাত্র দলের সদস্যরা এখানে এসে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থীরা এখানে এসে কিন্তু বিভিন্ন অভিযোগ দিয়ে গিয়েছেন। তখন শুধু এই কেন্দ্র প্রধান যিনি ছিলেন তিনি এখানে এসেছিলেন। এই ছিল এই কেন্দ্র থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সোহাগ। হিরণ, আপনার কাছে যেতে চাই, যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব শোনা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো সেখানে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়ে আছেন, যে কোনো সময় সংঘর্ষ হতে পারে, ছাত্রদলের কেউ বলছেন ছাত্রদলের পক্ষের লোক আছেন, কেউ বলছেন ছাত্র শিবিরের পক্ষের লোক আছেন। সেই বিষয়টি যদি একটু আমাদেরকে জানান যে আপনি কি দেখছেন সেখানে। দোলা, আসলে সকাল থেকে যখন এই নির্বাচনটি শুরু হয় তারপরে কিন্তু আসলে যত সময় গড়াতে থাকে তত কিন্তু আসলে যেই ভোটের যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু আসলে বাড়তে থাকে। আপনি দেখেছেন যে দুই দলের যেই প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু দুই দলের মানে প্রার্থীদের নামে অভিযোগ দিয়েছেন। এই অভিযোগ শুধু অভিযোগই ছিল, কোনো রকম কোনো পেশি শক্তির ব্যবহার কিন্তু আমরা এই নির্বাচনে দেখিনি। অর্থাৎ নির্বাচনী বিধিমালা এবং আইন কানুন মেনেই কিন্তু প্রার্থীরা আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম করেছেন। এই বিষয়ে আসলে সন্ধ্যা 8টার দিকে আসলে ব্রিফ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং আপনি যে প্রশ্নটি করলেন সেটি আমি দুপুরের কিছু পর থেকে আসলে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেহেতু নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল সেহেতু আমি টিএসসি এছাড়া যেই জায়গা 8টি জায়গায় নিরাপত্তার বেষ্টনী করা হয়েছে, শাহবাগ, চাংখারপোল, পলাশী, ঢাকা মেডিকেলের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি, দোয়েল চত্বর, সব জায়গায় কিন্তু আসলে চেকপোস্ট রয়েছে এবং সেই জায়গাটিতে উৎসুক মানুষের সংখ্যা আমরা দেখেছি। তখন আসলে চেষ্টা করেছি জানার জন্য। আপনি জানেন যে দুটি বড় দলের প্রার্থী এখানে রয়েছেন এবং দুটি বড় দলের রাজধানীতে বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু এখানে আসছেন এবং তারা ব্যারিকেডের বাইরে থেকেই কিন্তু আসলে চেষ্টা করছেন ভিতরের খবরাখবর নিতে, তবে তারা কিন্তু ভিতরে ঢোকার কেউ চেষ্টা করেনি। সেটা ছাত্র শিবিরের বলেন কিংবা ছাত্র দলের বলেন, কেউই আসলে ভিতরে ঢোকার চেষ্টা করেনি। এবং এখনো পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই ডাকসু নির্বাচনকে ঘিরে যেই উত্তেজনা রয়েছে সারা বাংলাদেশের মানুষের মধ্যে, সেই সারা দেশের মানুষের সাথে কিন্তু আসলে ফোনে চেষ্টা করছেন এই ডাকসু নির্বাচনের খবরাখবর নিতে। এবং রাজধানীতে যারা রয়েছেন, যারা এই দলের যারা সমর্থকরা রয়েছেন তারাও আসছেন। তবে এখন পর্যন্ত যে নির্বাচনী বিধিনিষেধ সেই নির্বাচনী বিধিনিষেধ উপেক্ষা করে অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত দেখেননি। অসংখ্য ধন্যবাদ আপনাকে হিরণ খান। জনাব আলতাফ পারভেজ, আবার আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে সরকারের যে একটি রিহার্সেলের কথা বলছেন সবাই, সেটি নিয়ে আপনার মন্তব্য আছে। দেখুন, এখন তো আজকে হলো ডাকসু নির্বাচন, এরপরে হবে জাকসু, রাকসু, এবং আমরা ধারণা করতে পারি অন্য জায়গায় এগুলো হবে। কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়ায় আমি যেটা দেখলাম যে অনেক প্রার্থী স্বতন্ত্র আছে, তাই না? এবারের অন্যান্য অতীতের চেয়ে এবারের নির্বাচনের একটা প্রধান ফারাক হলো, আগে সাধারণত রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠনগুলো প্যানেল আকারে শুধু নির্বাচন করত, এখন প্রায় প্যানেলগুলোর সমান সমান স্বতন্ত্র প্রার্থী আছে। কিন্তু এরকম অনেক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা, আমি বলবো সরকারি তরফ থেকে এক ধরনের অসম প্রতিযোগিতার শিকার। আমি ব্যাখ্যা করতে চাই জিনিসটা। যেমন সরকার যখনই কোনো রাজনৈতিক ঘটনা ঘটে আমাদের দেশে, গত কয়েক মাসে আমরা দেখেছি, প্রথমে 3টি দলকে ডাকে, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। এর ফলে পরোক্ষে ক্যাম্পাসগুলোতে একটা বার্তা যায় যে এরা হলো দেশের গুরুত্বপূর্ণ দল। ফলে যে এই 3 দলের বাইরে যারা ক্যাম্পাসে নির্বাচন করতে চাচ্ছে বা করছে, তাদের কিন্তু একটা গুরুত্বহীনতা তৈরি হয়, তারা একটা অসম প্রতিযোগিতায় পড়ে। এটা একটা ব্যাপার, এটা পড়ছে কিন্তু কেউ এই বিষয়টা নোটিশ করছে না। দ্বিতীয়ত আমি বলবো, ছাত্রলীগ এই নির্বাচনে নিষিদ্ধ সংগঠন, ঠিক আছে, তারা তো নির্বাচন করছে না, করতে পারছেও না, কিন্তু অনেকে যারা ছাত্রলীগ করেছে, দাবি করেছে এবং ইতিমধ্যে তথ্য বেরিয়েছে তারা স্বীকারও করেছে, তারা আবার নির্বাচন করছে। কিন্তু তারা যে ছাত্রলীগের ছিল তার জন্য তাদের কিন্তু কোনো জবাবদিহিতার মুখে পড়তে হয়নি, তারা সেই বিষয়ে কোনো দায়িত্ব স্বীকার করে কিছু বলেও নি।
ফলে ওই ছাত্রলীগে থাকা অবস্থায় তারা তো ওই হলগুলোতে ক্যাম্পাসে একটা নেটওয়ার্কের নেতৃত্ব দিয়েছে বা নেটওয়ার্কের অংশ ছিল, তারা সেই নেটওয়ার্ক সহই কিন্তু হাজির আছে ক্যাম্পাসগুলোতে। ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু এই যে যারা ছাত্রলীগ করেছে কিন্তু এখন বলছে তারা করছে না, কিন্তু তারা তো ওই নেটওয়ার্কভুক্ত আকারে আছে। কিন্তু অন্যরা যারা অন্য সংগঠনগুলো, তাদেরকে এই অদৃশ্য নেটওয়ার্কে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। সরকারি তরফ থেকে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু ছাত্রলীগের সাথে যুক্ত থাকার জন্যে এদেরকে কখনো কিন্তু জবাবদিহিতার আওতায় আনেনি। ফলে আমি বলবো সরকার দুইভাবে অনেক স্বতন্ত্র প্রার্থীর জন্য একটা অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেছে। এইটা যদিও সরাসরি নির্বাচনের সাথে যুক্ত নয়, কিন্তু আমি বলবো জাকসুতেও তো নির্বাচন হবে, সেখানেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে অনেক প্রার্থী কিন্তু অজান্তেই একটা অসম প্রতিযোগিতায় পড়বে। জি, এবার যদি একটি অন্য বিষয়ে যাই, সেটি হচ্ছে যে এবারের প্রচারণা যখন থেকে শুরু হলো ডাকসু নির্বাচনের, তখন শুরু থেকেই অনেকেই বলেছেন, এই অনুষ্ঠানে এসেও অনেকে বলেছেন যে এবারে শিবির প্যানেলের প্রার্থীরা যতটা শক্তিশালীভাবে বা যতখানি সুশৃঙ্খলভাবে তারা আগাচ্ছে এবং যতটা তাদেরকে মনে হচ্ছে যে তারা অন্যদের চেয়ে এগিয়ে আছে, অন্য কোনোবার তাদেরকে এতখানি শক্তিশালী মনে হয়নি। আপনি কি এই বিষয়ে একমত? আপনারও কি মনে হয়েছে যে তারা এবার অন্য প্রার্থীদের? হ্যাঁ, এইটা কারণ হলো যে এবারে গণঅভ্যুত্থানের পর থেকে জাতীয় রাজনীতিতেও যেহেতু শিবির সরাসরি এখন ক্যাম্পাসে অন্য অন্য দলগুলোর মতো রাজনীতি করতে পারছে, তারা এটাকে যতটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়েছে, অন্যরা এটাকে একটা ছাত্র সংসদ নির্বাচন আকারে দেখেছে, আমার যেটা নজরে পড়েছে। কিন্তু এবং অনেক সংগঠন তো তাদের জাতীয় দল নেই, অনেক প্যানেলের বা স্বতন্ত্র প্রার্থী, তারা নিজেদের সামর্থ্যে, একজন ছাত্রের কতটুকু আর সামর্থ্য থাকবে বা ছাত্রীর, কিন্তু শিবির তাদের মূল দল জামাত ইসলামের সহায়তায় তারা এটাকে একটা অসম্ভব, মানে একটা বড় ধরনের শোডাউন আকারে বা একটা বড় ধরনের পরীক্ষা আকারে বা রাজনৈতিক পদক্ষেপ আকারে নিয়েছে। ফলে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে পরিকল্পিতভাবে এটা অংশ নিয়েছে। এটা অবশ্যই তারা কোনো অন্যায় করেনি। তারা সর্বোচ্চ শক্তি দিয়ে অংশ নিয়েছে সেটি যেমন, আবার তাদের সমর্থন কি বেড়েছে বা কমেছে বা একই রকম আছে, আপনার কি মনে হয়? এটা আমি বলবো এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা একজন গবেষক হিসেবে আমি বলবো সারা দেশে ডানপন্থী দলগুলোর সমর্থক ভিত্তি বেড়েছে। এটা হঠাৎ করে বাড়েনি, এটা গত 1-2 দশক ধরেই বাড়ছিল। এটা বাড়ার একটা বড় কারণ হলো দেশে গণতন্ত্রহীনতা। গত 15 বছর দেশে যে দমবন্ধ অবস্থা ছিল, সমাজ বিজ্ঞানের ভাষায় বলতে হয় এই ধরনের পরিবেশে মানুষের মনোজগতে একটা মানে ডানপন্থার বিকাশ ঘটে। এটা সারা দেশে ঘটেছে। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে, যারা অংশ নিচ্ছে এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া মানব সম্পদ নয়, এরা সারা দেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ফলে এটার জন্য, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এটার জন্য দায়ী নয় বা এটা এই পরিবেশের ফসল নয়, এটা হলো দেশের সামগ্রিক অবস্থারই প্রতিফলন। জনাব জোনায়েদ সাকি, আপনার কাছে যেতে চাই, আপনার কি মনে হয় যে এই নির্বাচনের কি প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বা আদৌ পড়বে কিনা? না, প্রভাব তো কিছুটা থাকেই, বিশেষত তরুণরা মানে একটা যে চিন্তা করে তার তো সমাজে কিছুটা প্রভাব থাকবেই। কিন্তু এটাও একটা বিষয় যে আপনি এইবারের অভ্যুত্থানের বিষয়টা যদি খেয়াল করেন, একটা সমষ্টিগত মানে একটা জায়গা ছিল, বিভিন্ন রাজনৈতিক দল যেমন ছিল, শ্রেণী পেশার সংগঠন ছিল, তেমনি ছাত্রদেরও কিন্তু একটা স্বতন্ত্র জায়গা দাঁড়িয়ে গিয়েছিল। মানে ছাত্ররা ঠিক পলিটিক্যাল পার্টির সাথে ডাইরেক্টলি লিঙ্কড হয়ে কাজ করে। অনেক রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছাত্ররা যেমন ছিল, আবার তার বাইরে একটা সাধারণ ছাত্র প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, যেখানে অনেক সাধারণ ছাত্র, মানে এটা একটা প্রজন্মের একটা মানে বিষয় হিসেবে, যেটা আমরা এখন নেপালেও দেখছি আর কি, যে একটা জেনারেশন নিজের মনে করেছে যে এই আন্দোলনটা আমাদের, এবং সেই যে অনুভূতি, সেই যে তাদের একটা একাত্মতা, ওইটাই পুরো আন্দোলনের মধ্যে ওই সময়টাতে তাদের রেখেছে। ফলে এইটা একটা ছাত্র আন্দোলনের একটা আলাদা স্পেস, পলিটিক্যাল পার্টিগুলো আলাদা একটা স্পেস তৈরি হয়েছে। সেইখানে আপনার এই কালেকটিভিটির ফলে
আন্দোলনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা আমরা হয়তো আলোচনা করতে পারি, রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে নেওয়া উচিত, কেন কনসেনসাস জরুরি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা আমরা ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ছাত্রদের এই শক্তিটাকে একত্রিত রাখতে পারতো তাহলে সেটা একটা বড় প্রেশার গ্রুপ হতো পলিটিক্যাল পার্টিগুলোর উপরে, যে ভবিষ্যতের সংস্কার এবং ইত্যাদি প্রশ্নে। কিন্তু খুব দ্রুতই ছাত্রদের মধ্যেও মানে একটা রাজনৈতিক জায়গা তৈরি হয়ে গেল এবং ছাত্ররা ক্রমাগত নিজেদের স্ব দলের জায়গায় গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃস্থানীয় ছিলেন তারা নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করলেন, তার একটা উল্লেখযোগ্য অংশ। ফলে এখন আর ঠিক ওই ছাত্রদের একক প্ল্যাটফর্মটা নাই। এখন এইখানে ছাত্রদের মধ্যে কোনো একটা বিশেষ দল জয়লাভ করা মাত্রই এটা জাতীয় রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলবে, মানে কিছুটা প্রভাব তো পড়বেই, কিন্তু একেবারে হুবহু যেটা আলতাফ ভাই কথা বলছিলেন যে বাংলাদেশে আমরা যারা ধরুন 90-এর আন্দোলনের মধ্যে দিয়ে এসেছি, আমরা ঢাকা কলেজে থাকতে দেখেছি 89 সালে ডাকসু ইলেকশন হচ্ছে, 90 সালে ডাকসু ইলেকশন হয়েছে, এমনকি সেই আমাদের সময় কলেজ ইলেকশনগুলো হতো এবং সেই কলেজ ইলেকশনগুলোর যে কিংবা ডাকসু ইলেকশনের যে একটা প্রভাব ছিল, যে ডাকসুতে যারা জয়লাভ করছে তার একটা সরাসরি ন্যাশনাল পলিটিক্সে তার একটা বড় প্রভাব আছে, কারণ তখনকার ছাত্র সংগঠন ভিত্তিক মূলত নির্বাচনগুলো হতো এবং ছাত্ররা কোন দিকে যাচ্ছে, কোন দলের প্রতি যাচ্ছে সেটার একটা সরাসরি প্রভাব ছিল। কিন্তু এবার অভ্যুত্থান পরবর্তী জায়গায় ছাত্রদের এই প্রভাবটার সরাসরি রাজনৈতিক ময়দানে যেভাবে অলরেডি বিভাজন হয়ে আছে সেইটা সরাসরি ওই এমনভাবে প্রভাব ফেলবে না যে পুরো রাজনৈতিক ময়দানকেই বদলে দিতে পারে। তবে নিঃসন্দেহে একটা প্রভাব তো থাকবেই, কারণ তরুণদের এই মতামতগুলোর একটা গুরুত্ব আছে। দক্ষিণপন্থার যে এক ধরনের উত্থানের কথা জনাব আলতাফ পারভেজ কিছুটা বলেছেন, যেটি উনি বলেছেন যে শুধু মনে হয় বিশ্ববিদ্যালয়ে না সারা দেশেই হয়তো এটি হয়েছে, এবং সেটি নিয়ে আসলে আপনার কি মনে হয় যে আমাদের যেই যারা সুশীল সমাজ তারা কি এটি নিয়ে কিছুটা ডিনায়ালের মধ্যে ছিলেন কিনা? না, দেখুন এইটার একটা আন্তর্জাতিক মানে এটা একটা ফেনোমেনা কিংবা ঘটনা হিসেবে দেখতে পারেন, কারণ বৈশ্বিকভাবেই একটা দক্ষিণপন্থার উত্থান আছে, সেটা এক এক দেশে এক এক মানে পরিচয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মতো দেশেও কিন্তু একটা দক্ষিণপন্থার উত্থান ঘটেছে এবং সেটা এক পরিচয় আসছে, ভারতে এক পরিচয় আসছে, বাংলাদেশে আরেক পরিচয় আসছে। এবং এই মানে এটা আন্তর্জাতিক জায়গাটার পরে বাংলাদেশের একটা বিশেষ বাস্তবতা আছে, সেটা হচ্ছে বিশেষভাবে গত 15 বছরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে ধরেন তার এই সমস্ত ফ্যাসিস্ট শাসনটাকে জায়েজ করেছে জামাত ইসলামী দমনের নামে। ফলে জামাত এবং ইসলামী ছাত্র শিবির একটা মজলুমের জায়গাতে তাদের অবস্থান ছিল, তাদের উপর অত্যাচারও হয়েছে ডেফিনেটলি। কাজে এই জায়গা থেকে একটা বরং নিজেদের মানুষের সহানুভূতি একদিকে যেমন তারা পেয়েছে, অন্যদিকে আওয়ামী লীগ যেহেতু একটা সম্পূর্ণ অপশাসনকে জায়েজ করার জন্য করছে, ফলে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কিংবা এই যে বাইনারিটা তৈরি করা হয়েছিল, মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেটিভের প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছিল। কারণ মুক্তিযুদ্ধ তো আমাদের অস্তিত্বের ভিত্তি অন্যতম, কিন্তু মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের ন্যারেটিভ, আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তার সমস্ত অপশাসনকে জায়েজ করেছে, এই দুটোর পার্থক্য মানুষ মানে খুব বেশি মানে করতে পারেনি অথবা এখন করতে পারছে না। বরং মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ বোধহয় একাকার একটা জায়গায়, এবং এই জায়গাটাকে জামাতে ইসলামীর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে যে পরিচয় ছিল সেটি কি গুরুত্ব হারাচ্ছে মানুষের কাছে? গুরুত্ব হারাচ্ছে মানে প্রথমত মানে জামাত ইসলামের ওই জায়গাটা 71 সালের ভূমিকাটা কিছুটা যাকে বলে যে ম্লান মানে কিংবা ব্লার হয়ে যায়, কিছুটা ধূসরতার মধ্যে পড়ে বর্তমানটা অনেক বেশি সামনে চলে এসছে, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম করে এইভাবে দমন পীড়ন চালাচ্ছে, তার মধ্যে জামাত একটা লক্ষ্য, বাকি ডেফিনেটলি বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে লক্ষ লক্ষ কর্মীদের উপরে, গুম খুন, এইটা তো মানে সমস্ত মাত্রা ছাড়িয়েছে। সেখানে জামাতও কিন্তু একটা বড় পক্ষ ছিল এবং আওয়ামী লীগ সমস্ত কিছু ইন্টারেস্টিংলি পলিটিক্যালি জায়েজ করতো কিন্তু জামাতকে দিয়ে,
তারা জামাত দমন, এবং জামাত হচ্ছে দমনকারী শক্তি, আর যাকেই সে অপোজ করবে জামাতের সাথে ট্যাগ করে করতো। বিএনপিকে জামাতের সাথে ট্যাগ করতো, কখনো কখনো আমাদেরকেও জামাতের সাথে ট্যাগ করেছে, বামাতি বলেছে। এই যে জায়গাগুলো করে তারা যে অত্যাচারকে জায়েজ করেছে, সেইটার মানে রাজনৈতিক সুবিধা একটা তাদের দিকে গেছে। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে মুক্তিযুদ্ধ এবং মানে রাজাকারের এই বাইনারিটার মধ্যে মুক্তিযুদ্ধকে যদি আমরা জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মানে সমুন্নত করতে না পারি, আওয়ামী ন্যারেটিভের এই ব্যবহারকারী একটা উপাদান হিসেবে তাকে যেভাবে হাজির করেছে সেটা থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধকে আমরা যদি ওই জায়গায় ধারণ করতে না পারি, তাহলে আমাদের কিন্তু পুরনো বাইনারিটি আবার ফেরত আসবে। তখন অনেকের কাছে মনে হবে যে ও আচ্ছা, এরা তো আওয়ামী লীগ মানে ন্যারেটিভ নিয়ে আবার হাজির হচ্ছে, আজকে কাজে কাজে এটা হচ্ছে ভারতপন্থী জিনিস। এই যে মানে পাকিস্তানপন্থী হিসেবে রাজাকারকে বলে মুক্তিযুদ্ধকে একটা ভারতপন্থী জিনিস হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার যে জায়গাটা আসলে তৈরি করতে সক্ষম হয়েছে, এটা পুরনো রাজনৈতিক বন্দোবস্তেরই ধারাবাহিকতা। এটা নতুন জায়গাতে নতুন রাজনীতি করার যে জায়গা, মুক্তিযুদ্ধ মানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এবং সেটা কি 54 বছরে প্রতিষ্ঠিত হয়েছে? আমরা সেইটা না করে আমরা যদি দুর্নীতি, লুটপাট এইটাকে যদি বন্ধ করতে না পারি, আমরা যদি সকলের জন্য সুযোগের সমতা, সকলের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের জায়গা কোথায়, সেই জায়গাটাতে আমরা যদি মুক্তিযুদ্ধকে না দেখি, তাহলে মুক্তিযুদ্ধ হয়ে যাবে যে এটা একটা যেন এটা একটা ঢাল, এটা ব্যবহার করে আমি চুরি, দুর্নীতি, লুটপাট করব, ফ্যাসিবাদ চালাবো, ধর্ষণ করব, সব কিছু তো আর জায়েজ হতে থাকবে, কারণ আমি তো মুক্তিযুদ্ধ করেছি। এই জায়গাটা আমি একটু শেষ করি যে প্রথমত একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা কন্টিনিউটি আমরা কিভাবে করব। যারা ধরুন মানে আওয়ামী লীগের বাইরে একটা প্রগতিশীল গণতান্ত্রিক এবং উদার রাজনীতি দাঁড় করাবে, তাদের আজকে গুরুত্বপূর্ণ ভাবা দরকার। এক মূল রাজনীতিটা হওয়া দরকার জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা চাই নাকি আমরা একটা চরমপন্থার দিকে যেতে চাই। জনগণের সার্বভৌমত্ব কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণের যে সার্বভৌমত্বের প্রশ্ন জাগতিক জীবনে, সেইটা খুব গুরুত্বপূর্ণ এবং ওইটার ভিত্তিতে আমাদের দাঁড়ানো দরকার। আজকের বর্তমান বাস্তবতায় সেইখানে সমস্ত খেটে খাওয়া মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তার যে বন্টনের ন্যায্য হিস্সা সে কিভাবে পাবে, সেই রাজনীতি কিন্তু খুব সামনে আসে নাই। কারণ লুটপাট আর পুরো দখলদারিত্বের চরমপন্থা এমনভাবে একটা কায়েম হয়েছে যে এর বিপরীতে আরেকটি চরমপন্থাকে আঁকড়ে ধরার মানে একটা ঝোঁক তৈরি হচ্ছে। ওইটা একটা বাইনারি, এবং এটা সবসময় কালে কালে দেখা যায় যে একটা চরমপন্থী রাজনীতিকে ফাইট করতে গিয়ে আরেকটা চরমপন্থী রাজনীতির দিকে মানুষের ঝোঁক সৃষ্টি হয়। সেটা সাময়িকভাবে হলেও সেটা হয়। এখন বাংলাদেশে এই জায়গাটা যে তৈরি হচ্ছে, এই বিশেষ বাস্তবতায় মানে গণতান্ত্রিক রাজনীতিকে এটা ভাবতে হবে যে, এবং বিশেষভাবে ধরুন কয়েকটা জিনিস যদি ছাত্রদের ক্ষেত্রে আসেন, আপনি হয়তো ওনার কাছে যাবেন, কিন্তু আমার কয়েকটা পয়েন্ট আছে, আমি আবার যদি আলোচনা করার সুযোগ পাই। খুব বেশি আর আমাদের হাতে সময় নেই। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই, যেটা জোনায়েদ সাকিব বলছিলেন যে চরমপন্থাকে চরমপন্থা দিয়ে লড়াই করার যে এক ধরনের টেন্ডেন্সি শুধু বাংলাদেশে নয়, আমরা যদি নেপালের কথা না, এটা আমি ফাইন, আপনি ভালো উদাহরণ দিয়েছেন। এই যে নেপালে যেটা ঘটলো, এই নেপালে এটা কেন ঘটলো দেখেন, নেপালে কিন্তু আমাদের দেশে আমরা বলি যে আমাদের উপনিবেশিক প্রশাসন, আইন কানুন, সংবিধান একটা সমস্যা, কারণ এটা সংস্কার করা দরকার। নেপাল একটা চমৎকার সংবিধান করা হয়েছে, গণতান্ত্রিক শক্তিগুলো করেছে, এবং তারা রাজতন্ত্রের অবসান করে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসেছিল। কিন্তু তাহলে আজকের এই অভ্যুত্থান কেন প্রধানমন্ত্রীকে পালাতে হচ্ছে, প্রেসিডেন্টকে পালাতে হচ্ছে? আসলে নেপালের রাজতন্ত্র থেকে যখন গণতন্ত্রের উত্তরণ ঘটলো, সেখানে 3টা দল পালাক করে ইউএমএলএ, মাওবাদী সেন্টার, নেপালি কংগ্রেস, ইউএমএলএ 3বার সরকার গঠন করেছে, নেপালি কংগ্রেস 5বার করেছে, এবং আরেকটা দল মাওবাদী সেন্টারও 3বার করেছে। এই দলগুলো সেখানে দুটো কাজ করতে ফেল করেছে। একটা হলো রুটি রুজির সংগ্রাম, মানুষকে একটা উন্নত জীবনধারায় নিতে পারেনি, এবং মানে আমি বলবো সামগ্রিকভাবে এইটাই একটা প্রধান, এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে দুর্নীতি বন্ধে তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে এই 2 ব্যর্থতার কারণে মানুষ গণতান্ত্রিক দলগুলোকে, যারা কোট-অ্যান্ড-কোট গণতান্ত্রিক দল, তাদের বাড়িতে এখন আগুন দিচ্ছে, এবং তারা কোন দিকে মুখ ফেরাচ্ছে? তারা রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং ওই দিকে জনমত বাড়ছে। এবং এই ঘটনায় কিন্তু রাজতন্ত্রপন্থী মানুষদের হাত আছে এই সহিংসতায়। তো এই যে ঘটনা, আমি যেটা বলছিলাম একটু আগে, যে দক্ষিণপন্থার বিকাশ ঘটছে শুধু আমাদের দেশে নয়, আশেপাশের অঞ্চলেও, এর একটা বড় কারণ হলো গণতান্ত্রিক দলগুলোর বিগত সময়ের ব্যর্থতা।
আমাদের এখানেও এটা হয়েছে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে চাই। দেখুন, ডাকসু নির্বাচন 2018-19 একবার হলো, আর হয়েছে কিন্তু 89 এবং 90। 89 ডাকসু নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম, এরপর 90 নির্বাচন হয় এবং 90 ডাকসুর পরপরই এরশাদ সরকারের পতন হয়। তখন তো আওয়ামী লীগ, বিএনপি এরা 5 বছর করে ক্ষমতায় ছিল, একটা দলও ডাকসু নির্বাচন আর হতে দেয়নি। এই যে মানে ও গণ অভ্যুত্থানের পর, 90 গণ অভ্যুত্থানের পর যে যারা ক্ষমতায় আসলো, 3 জোটের রূপরেখা হলো, তারা ডাকসু নির্বাচন আটকে রেখেছিল। তো সেই যদি নির্বাচনগুলো হতো, ক্যাম্পাসে গণতান্ত্রিক শক্তির নেতৃত্বের, ছাত্র নেতৃত্বের বিকাশ ঘটতো। তার মানে এখানেও ফেইলিউর, কিন্তু এরশাদ দুটো নির্বাচন দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি কিন্তু কোনো নির্বাচন দেয়নি। সেরকমই সমাজের গণতন্ত্রের চর্চা না থাকলেই দক্ষিণপন্থী শক্তির বিকাশ ঘটেছে। আমাদের সেটা এখন মোকাবেলা করতে হবে বা সেটার মুখোমুখি হতে হবে। জি, আরেকটি বিষয় যেটি কথা উঠছে, যেমন আজকে আমি একটি স্লোগান শুনছিলাম যে স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার, এবং আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের যে বাইনারি, যেটি জোনায়েদ সাকি বলছিলেন, সেটি নিয়ে কিন্তু এখন বিএনপি কথা বলছে। আমরা দেখছি যে ইলেকশনকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের কথা বলছে, এটি বেশ জোরে সোরে আসছে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কথা বলছে। অন্যদিকে জামায়াতে ইসলামী কিন্তু বারবার দুর্নীতির বিরুদ্ধে তাদের যে শক্ত অবস্থান সেটিকে তুলে আনছে। আপনার কি মনে হয় যে দুটি দলের যদি আপনি ইলেকশন ক্যাম্পেইনের কথা চিন্তা করেন, কোনটি জনগণের কাছে বেশি পৌঁছাচ্ছে? আসলে দেখুন, দুটো এইসব দল যেটা চাইছে, মানুষকে দুটো ভাগে বিভক্ত করে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। আমি বলবো যে এবারে ডাকসু নির্বাচনে খুব মনোযোগ দিয়ে দেখলে আমরা কি দেখি? আমরা দেখি যে 24 গণ অভ্যুত্থানের পর দুটো মহল, কেউ 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করাতে চেষ্টা করেছে, কেউ 71-কে 24-এর বিরুদ্ধে, কিন্তু ছাত্র সমাজ কিন্তু তার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা একদিকে দেখুন তাদের পেশাগত সমস্যাগুলো এনেছে ক্যাম্পেইনে, আবার জাতীয় রাজনীতির জায়গা থেকেও তারা কথা বলেছে। অর্থাৎ তারা খুব বেশি বাইনারিতে যাচ্ছে না, মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে না। তারা 71-24-কে সমন্বয় করে কিন্তু পেশাগত সমস্যাগুলো, যার যার প্রতিষ্ঠানের সমস্যাগুলোর সমাধান চাইছে। আমি বলবো এই যে ছাত্র নেতৃত্বের এই যে, বা ছাত্র সমাজের, আমি বলবো ক্যাম্পাসের এই যে ম্যাচুরিটি, এইটার একটা প্রতিফলন কিন্তু জাতীয় রাজনীতিতেও তারা দেখতে চাইবে। অর্থাৎ আসন্ন জাতীয় নির্বাচনে যখন রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টো তৈরি করবে, তাদের কিন্তু একই সাথে জাতীয় রাজনীতির ইতিহাসের ক্ষেত্রে একটা সমন্বয়বাদী অবস্থান নিতে হবে। 71-কে 24-এর বিরুদ্ধে দাঁড় করানো যাবে না, বা 24-কেও 71-এর বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রুটি রুজির বিষয়গুলো, পেশাগত বিষয়গুলো, জনগণের জীবনযাত্রার বিষয়গুলোর সমাধান হাজির করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। খুব বেশি সময় আসলে আমরা আজকে আলোচনা করতে পারিনি, আমাদের রিপোর্টারদের সাথে কথা বলছিলাম। দর্শক, আজকে আপনারা জানেন যে ডাকসু, জি আমি খুবই দুঃখিত, ডাকসু নির্বাচন হয়েছে এবং ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে যে আরো হয়তো 2-3 ঘন্টা সময় লাগতে পারে। আমাদের সংবাদের সবশেষ খবরাখবর আপনারা জানতে পারবেন। চোখ রাখুন আমাদের পর্দায়।